হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমিস্ট্রি চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম। আজকে এই ক্লাসের এই চ্যাপ্টারের বাকি অংশটুকু আমরা শুরু করব। আমরা প্রথমেই পড়ব সমযোজী বন্ধন হিসেবে। আগের ক্লাসে আমরা আয়নিক বন্ধন সম্পর্কে জেনেছিলাম। সমযোজী বন্ধন হচ্ছে যখন দুইটা পরমাণু এদের মধ্যে একটা বা একের চেয়েও বেশি ইলেকট্রন শেয়ার করে। যখন দুইটা পরমাণু একটা বা একাধিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে, সেই বন্ধনটাকে আমরা বলি সমযোজী বন্ধন। বুঝতে পারছি? দুটি পরমাণু তাদের সর্ববহিস্থ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। ঠিক আছে? কয়টা পরমাণু? দুইটা পরমাণু একটা ইলেকট্রনও শেয়ার করতে পারে, অথবা দুইটা, ঠিক আছে, বা তিনটা ইলেকট্রনও শেয়ার করতে পারে ইচ্ছা। নর্মালি একটা বা দুইটাই করে। ঠিক আছে? তো দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করলো সেই বন্ধনটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। ঠিক আছে? যেমন একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো। ঠিক আছে? একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করলো। একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করলো। এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে কয়টা? একটা। এটাকে এভাবেও লেখা যায়, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে। এটাকে এভাবে লেখা যায় ক্লোরিন। ঠিক আছে? এটাকে এভাবে লেখা যায়। দেখো, এটা এইচ, এটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এটা ক্রস দিয়ে বুঝালাম ক্লোরিনের একটা ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, সমযোজী বন্ধনকে রেখার সাহায্যে প্রকাশ করা হয়। এই যে রেখা, ঠিক আছে, রেখার সাহায্যে প্রকাশ করা যায়। আর ইলেকট্রন সমূহকে ডট এবং ক্রসের সাহায্যে যেখানে ডট এবং ক্রসের সাহায্যে প্রকাশ করা হয়। দেখতে পারছো যেখানে ডট দিয়েছি একটু আগে, এই যে ক্রস। ঠিক আছে? ডট এবং ক্রসের মাধ্যমে আমি কি বুঝালাম? এই হাইড্রোজেন এই যে একটা ইলেকট্রন শেয়ার করছে, এরপরে এই হাইড্রোজেন এই একটা ইলেকট্রন শেয়ার করছে, এই ক্লোরিন এই একটা ইলেকট্রন শেয়ার করছে, এই ক্লোরিন এই একটা ইলেকট্রন শেয়ার করছে, এই হাইড্রোজেন এই একটা ইলেকট্রন শেয়ার করছে। ওরটা যদি আমি ডট দিয়ে প্রকাশ করি, ক্লোরিনের ইলেকট্রনটা প্রকাশ করব ক্রস দিয়ে। ঠিক আছে? মানে দুইটার ভিন্ন ভিন্ন পরমাণুর ইলেকট্রন দুইটা ভিন্ন ভিন্ন সাইন দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, ডট এবং ক্রসের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? সমযোজী বন্ধন কি? দুইটা পরমাণু ইলেকট্রন যখন শেয়ার করে যে বন্ধন তৈরি করে সেটাকে বলবো আমরা সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ার করে কেন? যাতে অষ্টক পূরণ করতে পারে। ঠিক আছে? অষ্টক পূরণ করতে পারে, অথবা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে যাতে। ঠিক আছে? এই দুইটা উদ্দেশ্য নিয়ে, বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের উদ্দেশ্য নিয়ে এরা কি করে? হয় একটা অথবা দুইটা ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে? যেমন আমরা উদাহরণ দেখি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? হিলিয়াম লিখে ফেলছি। হাইড্রোজেন এর প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস কি? 1s1। ঠিক আছে? তাহলে একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনের ওই যে একটা ইলেকট্রন, ঠিক আছে, প্লাস আরেকটা হাইড্রোজেন, প্লাস সেম হাইড্রোজেনের তো আরেকটা ইলেকট্রন ফাঁকা থাকবে, মানে থাকবে আরেকটা ইলেকট্রন। তো দুইটা হাইড্রোজেন এবং দুইটা ইলেকট্রন কি করে? এখন এই হাইড্রোজেনটার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2। মানে এখানে একটা ইলেকট্রন আছে, যদি আরও একটা ইলেকট্রন সে পেয়ে যায়, তার মানে সে হিলিয়ামের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলবে। এই উদ্দেশ্যে এরা কি করে? ইলেকট্রন শেয়ার করে। এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং এই যে আরেকটা হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। ঠিক আছে? এবং এরা একটা কি করলো? এভাবে না লিখে বা এভাবেও লেখা যায়। ঠিক আছে? যে হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধন গঠন করলো, একটা দাগ। এখানে বারবার দাগ দিব না, তোমাদের বোঝানোর জন্য একটু বেশি দাগ দিয়েছিলাম, একটা সিঙ্গেল দাগ দেব। আচ্ছা দেখো,
এটা হচ্ছে একটা হাইড্রোজেনের পরমাণু, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াস। এটা হচ্ছে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন পরমাণু, ওইটারও তো একটাই কক্ষপথ, এই একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে। এখন এই হাইড্রোজেনটা বলতেছে আমার যদি দুইটা ইলেকট্রন থাকতো খুব ভালো হতো, আমি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারতাম। হিলিয়ামের তো দুইটা, কাছাকাছি কে? হিলিয়াম না হাইড্রোজেনের কাছাকাছি হিলিয়াম। তো এই জন্য চাইতেছে যে আমার যদি দুটো ইলেকট্রন থাকতো খুব ভালো হতো। এই হাইড্রোজেনও বলতেছে আমারও যদি দুটো ইলেকট্রন থাকতো খুব ভালো হতো। তো ওরা কী করলো, এই হাইড্রোজেনের ইলেকট্রনটা, মনে করে যে হলুদ ইলেকট্রনটা শেয়ার করলো, এই যে এই প্রথম হাইড্রোজেনের হলুদ ইলেকট্রনটা, ঠিক আছে। আর পরের হাইড্রোজেনের মনে করো এই যে নীল ইলেকট্রনটা, ঠিক আছে, পরের হাইড্রোজেনের নীল ইলেকট্রনটা, এই যে পরের হাইড্রোজেনের নীল ইলেকট্রনটা, মানে এই যে দুইটা ইলেকট্রন দুইটা ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণু থেকে আসছে, ঠিক আছে। এখন দেখো এই হাইড্রোজেনটা মনে করতেছে যে আমার ভিতরে দুইটা ইলেকট্রন আছে, ও খুশি, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস। এই হাইড্রোজেনটাও মনে করতেছে আমার ভিতরে দুইটা ইলেকট্রন আছে, ও খুশি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। এইভাবে ও কী তৈরি করলো, হাইড্রোজেন অণু। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু, আর এটা হচ্ছে হাইড্রোজেন অণু H2, ঠিক আছে। ওকে, এখন অক্সিজেন অণুর সমযোজী বন্ধন পড়ব আমরা। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি। ওয়ান s2 2s2 2p4, ঠিক আছে। দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, ওর 6টা। আরও ওর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসটাকে নিয়নের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p6। কয়টা শেষ কক্ষপথে ইলেকট্রন, 8টা, ঠিক আছে। তোমরা আবার নিচে এরকম 6 আর 8 পরীক্ষার খাতায় লিখো না, ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম। ইলেকট্রন বিন্যাস করবা জাস্ট, এরপরে বলবা যে এর 6টা আছে, এর 8টা আছে, বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখন অক্সিজেনের দেখো 6টা ইলেকট্রন আছে, ও যদি 8টা ইলেকট্রন চায় তাহলে ওর কী করতে হবে, আরও 2টা ইলেকট্রন লাগে, আরও 2টা ইলেকট্রন ওর দরকার। এই উদ্দেশ্যে কী করে, এই একটা অক্সিজেন পরমাণু ওর 2টা ইলেকট্রন আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে শেয়ার করে, ফলে 2টা অক্সিজেন পরমাণুরই সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন চলে আসে। চিত্র দেখলে বুঝবা, দেখো এই যে অক্সিজেন পরমাণু, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এই যে একটা 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা, 2 আর 4, 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন হইল, ঠিক আছে। এরপরে আমার দ্বিতীয় যেই হাইড্রোজেনটা, ওইটার ক্ষেত্রে দেখি। দ্বিতীয় হাইড্রোজেন, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এই যে একটা, আর দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন এই অক্সিজেন পরমাণুটা চিন্তা করতেছে আমার যদি আরও 2টা ইলেকট্রন থাকতো, এই অক্সিজেন পরমাণুটা চিন্তা করতেছে আমার যদি আরও 2টা ইলেকট্রন থাকতো খুব ভালো হতো। তো এই উদ্দেশ্যে এরা কী করলো, ইলেকট্রনটা শেয়ার করলো, ঠিক আছে, ইলেকট্রনটা শেয়ার করলো। দেখো এই অক্সিজেন পরমাণুটা, ঠিক আছে, আর এই অক্সিজেন পরমাণুটা, এদের 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন শেয়ার করছে, ঠিক আছে। শেয়ার করছে কীভাবে, এই যে এটার এই অক্সিজেন পরমাণুর ভিতরে 2টা ইলেকট্রন চলে আসছে না, যে 2টা ইলেকট্রন চলে আসছে না এই অক্সিজেন পরমাণুর ভিতরে, এই 2টা ইলেকট্রন কার, এই 2টা ইলেকট্রন কিন্তু এই হাইড্রোজেন পরমাণুটার, বুঝতে পারছো। আবার এই হাইড্রোজেন পরমাণুটার ভিতরে আবার 2টা ইলেকট্রন চলে আসছে না, ওর তো 2টা ছিলই, এই 2টা আগে ছিলই, আরও নতুন 2টা চলে আসছে না। তো এখন এই অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল দেখো তো, 1 2 প্রথম কক্ষপথ, এবং দ্বিতীয় কক্ষপথে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 7 আর 8 নাম্বার তো এটার ভিতরেই। তাহলে এই পরমাণুটার ভিতরে কয়টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন, ও খুশি। এই পরমাণুটার কথা চিন্তা করো, এই পরমাণুটার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, এটার ভিতরে কয়টা, 8টা ইলেকট্রন, ও খুশি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অক্সিজেন অণু O2, এটা হচ্ছে আমার অক্সিজেন অণু O2, ঠিক আছে। আচ্ছা, সমযোজী বন্ধন পড়তেছি আমরা, এখন পড়ব হচ্ছে
পানির অণুতে সমযোজী বন্ধন, পানির অণুতে কে কে আছে? হাইড্রোজেন আছে, ইলেকট্রন বিন্যাস করো 1s1। ওর আরেকটা ইলেকট্রন যদি থাকতো ও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতো, তাহলে কি ও একটা ইলেকট্রন শেয়ার করতে চায়। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p4। ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। এখন ও চিন্তা করতেছে যদি আমার আরও 2টা ইলেকট্রন থাকতো তাহলে আমি নিয়নের ইলেকট্রন বিন্যাস, একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারতাম। তো এই উদ্দেশ্যে ও অক্সিজেন কি করে? 2টা ইলেকট্রন শেয়ার করে, অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে। চিত্র দেখলে বুঝতে পারবা। এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণু, এটা হচ্ছে আরেকটা অক্সিজেন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা আরেকটা হাইড্রোজেন পরমাণু। 2টা হাইড্রোজেন পরমাণুর একটা একটা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, আর এই যে একটা অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? এই যে 2 আর 4, 6টা না? ঠিক না? 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন হয়েছে। দেখো, এই যে এই যে হাইড্রোজেন পরমাণুটা এই ইলেকট্রনটার সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো। ঠিক আছে, এই যে এটা গিয়ে দাঁড়ালো। আবার এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটার সাথে একটা শেয়ার করলো ইলেকট্রন, তাহলে কি এটা দাঁড়ালো? বুঝতে পারছো? তাহলে এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটার সাথে, এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটার সাথে ইলেকট্রন শেয়ার করলো। ঠিক আছে, ইলেকট্রন শেয়ার করলো, তাহলে কি যে 2টা বন্ধন তৈরি হলো না? ঠিক না? এই বন্ধনটা এভাবে আঁকা যায়। দেখো, এই যে অক্সিজেন, একটা বন্ধন হাইড্রোজেন, একটা বন্ধন হাইড্রোজেন। ঠিক আছে, আচ্ছা আরও দেখো, অক্সিজেনের যেই ইলেকট্রনটা, কয়টা ইলেকট্রন ছিল আগে? 6টা। কোন 6টা? 1 2 3 4 5 6, এই 6টা ইলেকট্রন ছিল। এরপরে এই ইলেকট্রনটা নতুন আসছে, এই ইলেকট্রনটা নতুন আসছে। এখন কয়টা হয়ে গেছে? 8টা ইলেকট্রন, মানে অষ্টক পূর্ণ হয়েছে। 8টা ইলেকট্রন রাখতে চায়, নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে পারছে। দেখো, এখন খেয়াল করো, অক্সিজেনের এই যে একজোড়া ইলেকট্রন, এই যে একজোড়া ইলেকট্রন এখনও কি ফাঁকা আছে না? মানে রয়ে গেছে না? এই যে একজোড়া ইলেকট্রন, আরেক জোড়া ইলেকট্রন, 2 জোড়া ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন, আরেক জোড়া ইলেকট্রন, এই যে এক জোড়া ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন। ঠিক আছে, এই একজোড়া ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, নিজে নিজে বসে আছে একা একা। এই 2টা ইলেকট্রন একা একা বসে আছে, কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। আর এই যে এই বন্ধনটার মধ্যে অক্সিজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। এই বন্ধনটার মধ্যে, ঠিক আছে, অক্সিজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। ঠিক না? 2টা ইলেকট্রন, একটা 2টা, একটা 2টা, 2টা ইলেকট্রন না? এখন এই 2টা ইলেকট্রনকে বলে হচ্ছে বন্ড পেয়ার। বন্ড মানে জোড়া, বন্ড মানে বন্ধন, পেয়ার মানে জোড়া। ঠিক আছে, বন্ধন জোড়, বন্ড পেয়ার বা বন্ধন জোড়, বন্ধন জোড়। ঠিক আছে, আর এই যে দেখো 2টা ইলেকট্রন একা একা বসে আছে, এরা কি মুক্ত না? এরা হচ্ছে মুক্ত, কোনো বন্ধনে যায় নাই, এরা মুক্ত। এদেরকে বলে মুক্ত জোড় ইলেকট্রন। ইংরেজিতে বলে লোন পেয়ার। লোন মানে একা, একা যেই জোড়াটা বসে আছে, লোন পেয়ার। এই যে এটাও কি? এটাও লোন পেয়ার। ঠিক আছে, এটা একটু এক্সট্রা ইনফো। এই যে এক্সট্রা ইনফো, লোন পেয়ার কি, বন্ড পেয়ার কি, তোমাদের বইয়ে ডিরেক্ট বলে নাই, কিন্তু হিন্ট দিয়ে দিছে যে এইগুলো ইউজ করে আমরা অনেক কিছু জানতে পারি। তো আমাদের যেহেতু একটু টাইম আছে, আমরা একটু জানলাম। লোন পেয়ার কি? যেই ইলেকট্রন, যেই এক জোড়া ইলেকট্রন বা 2 জোড়া ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, তাদেরকে বলবো লোন পেয়ার। আর বন্ড পেয়ার বলবো যেই ইলেকট্রন জোড়া বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, তাদেরকে বলবো বন্ড পেয়ার। এখন এই যে আমরা মাত্র যে লোন পেয়ার, বন্ড পেয়ার পড়লাম, পানির অণুর গঠন যে আমরা শিখলাম। ঠিক আছে, পানির অণুর গঠনের মধ্যে এখানে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রনকে বলবো বন্ড পেয়ার, এই 2টা ইলেকট্রনকে বলবো লোন পেয়ার। এখন বন্ড পেয়ার তো হাইড্রোজেনকে ধরে রাখতে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনকে ধরে রাখতে কাজ করতেছে। লোন পেয়ারটা কি কাজ করতেছে? লোন পেয়ার কি আদৌ কোনো কাজ করে? তোমাদের বই হিন্ট দিয়ে দিছে আর বলছে যে উপরে ক্লাসে জানবা। ঠিক আছে, তো আমরা একটু জেনে রাখি যে দেখো, অক্সিজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার। এই লোন পেয়ার কী করে জানো?
এই লোন পেয়ার কী করে, এই লোন পেয়ার ও দান করে দিতে চায়। কাকে দান করে দিতে চায়? যার ইলেকট্রনের ঘাটতি আছে। যেমন দেখো একটা H+, হাইড্রোজেনের কি থাকে 1s1 না, এই একটা ইলেকট্রন যদি ও ছেড়ে দেয় তাহলে H+-এর ইলেকট্রন বিন্যাস কী দাঁড়ায়? কোনো ইলেকট্রনই নেই, ঠিক না? আর একটা বন্ধন গঠন করতে 2টা ইলেকট্রন লাগে না, ঠিক না? একটা বন্ধন গঠন করতে 2টা ইলেকট্রন লাগে। তো একটা হাইড্রোজেন অসহায়ের মতো ঘুরতেছিল, ওর কোনো ইলেকট্রন নাই, আর একটা বন্ধন গঠন করতে 2টা ইলেকট্রন লাগে, 2টাই আছে কার কাছে? এক্সট্রা, অক্সিজেনের কাছে। এই 2টা ইলেকট্রন এক্সট্রা আছে না? তো অক্সিজেন বলতেছে যে আমার এই 2টা ইলেকট্রন আমি হাইড্রোজেন তোমাকে দিয়ে দিব, তুমি আমার সাথে বন্ধন গঠন করো, ঠিক আছে? হাইড্রোজেন তুমি আমার সাথে বন্ধন গঠন করো, আমি তোমাকে এই 2টা ইলেকট্রন দিয়ে দিব। দিয়ে দিল কাকে? হাইড্রোজেনকে তো না, হাইড্রোজেন আয়নকে 2টা ইলেকট্রন দিয়ে দিল। এই যে আরেকটা বন্ধন তৈরি হলো, ঠিক আছে? এরপরে এটাকে লিখবো আমরা H3O+। এখন কি পুরোটা কি H3O+ না? H3O+, এটার নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। এটা আমরা সামনে যখন আমরা অ্যাসিড বেস মানে অ্যাসিড ও ক্ষার চ্যাপ্টারটা পড়বো তখন এই হাইড্রোনিয়াম আমরা অনেকবার দেখব, ঠিক আছে? তো এখন একটু বুঝে নিলাম যে হাইড্রোনিয়াম আয়নটা কীভাবে হয়েছে। যে একটা মুক্তজোড় ইলেকট্রন, এই একজোড়া ইলেকট্রন তো লাগে একটা বন্ধন তৈরি করতে, তো একজোড়া ইলেকট্রন লাগে, ঠিক না? এই একজোড়া ইলেকট্রনই এই অক্সিজেন দিল, হাইড্রোজেন একটা ইলেকট্রনও দেয় নাই। তো এই যে বন্ধনটা, যেখানে একটা পরমাণু বা একটা আয়ন বা কেউ 2টা ইলেকট্রন দেয় আর আরেকজন কোনো ইলেকট্রনই দেয় না, ঠিক আছে? আর এরা কি ইলেকট্রন শেয়ার করতেছে, মানে সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ার মানেই সমযোজী বন্ধন। তো এরা ইলেকট্রন শেয়ার করতেছে, সমযোজী বন্ধন তৈরি করতেছে, কিন্তু দুইজনে একটা করে ইলেকট্রন দেওয়ার কথা, কিন্তু একটা করে ইলেকট্রন দুজনে দিচ্ছে না। একজনই 2টা ইলেকট্রন দিচ্ছে, আরেকজন একটা ইলেকট্রনও দিচ্ছে না। তো এই ধরনের বন্ধনকে কি বলে? সন্নিবেশ সমযোজী বন্ধন। যেহেতু ইলেকট্রন শেয়ার করতেছে, এটা সমযোজী বন্ধন, কিন্তু একজনই 2টা ইলেকট্রন দিতেছে আর আরেকজন কোনো ইলেকট্রনই দিতেছে না। এই ধরনের বন্ধনকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন। আরেকটা এক্সট্রা ইনফো, যারা এই সন্নিবেশ সমযোজী বন্ধনে এই যে ইলেকট্রনটা দিল, 2টা ইলেকট্রন দিল, তাদেরকে বলে লিগ্যান্ড, ঠিক আছে? লিগ্যান্ড। আচ্ছা, এটা আমার এক্সট্রা ইনফো ছিল। এক্সট্রা ইনফো শেষ, এখন আবার বইয়ের পড়া শুরু। অক্সিজেন পরমাণু সমযোজী ও আয়নিক উভয় প্রকার যৌগ গঠন করে। আমরা কি আগের ক্লাসে যখন আয়নিক যৌগ পড়ছিলাম, ক্যালসিয়াম আয়ন প্লাস অক্সাইড আয়ন মিলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, আমরা পড়ছিলাম না? এটা কি আয়নিক যৌগ না, ঠিক না? ক্যালসিয়াম 2+, অক্সাইড 2-, ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে আয়নিক যৌগ তৈরি করলো, আমরা আগের ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে? আবার অক্সিজেন কিন্তু হাইড্রোজেনের সাথে মিলে কী তৈরি করে? 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে কী তৈরি করে? 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কী তৈরি করে? পানির অণু তৈরি করে, ঠিক না? আসলে বিক্রিয়াটা হবে এরকম, ঠিক আছে? সমতাকরণ বলে এটাকে। বাম পাশে এবং ডান পাশে দেখো পরমাণুর সংখ্যা সমান, দুইটা হাইড্রোজেন পরমাণু, এরকম আবার আছে 2টা, মানে 4টা হাইড্রোজেন পরমাণু। এখানে কি 4টা হাইড্রোজেন পরমাণু হলো না? আর অক্সিজেন আছে 2টা, এই যে 2 আবার অক্সিজেন গুণ হিসেবে, মানে গুণের মতো আছে। তো অক্সিজেন রইল কয়টা? 2টা, মানে অক্সিজেন এবং হাইড্রোজেনের সংখ্যা 2 পাশেই সমান। এটাকে বলে সমতাকরণ, ঠিক আছে? সামনে ডিটেলসে পড়বো আমরা। তার মানে কি অক্সিজেন পরমাণু সমযোজী ও আয়নিক উভয় প্রকার যৌগ তৈরি করে। সেমভাবে ক্লোরিনও সমযোজী আয়নিক উভয় প্রকার যৌগ তৈরি করে, যেমন হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে HCl, এটা সমযোজী যৌগ। সোডিয়ামের সাথে ইলেকট্রন আদান প্রদান করলো, আয়ন তৈরি করলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এবং একসাথে থাকলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন কি একসাথে থাকলো, এরা মিলে কি সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো, এটা কি আয়নিক যৌগ, ঠিক আছে? সমযোজী বন্ধন যদি সমযোজী বন্ধন থাকে তাহলে সেটাকে কি বলবো? সমযোজী যৌগ, ঠিক আছে? সমযোজী যৌগ। যদি আয়নিক বন্ধন থাকে তাহলে সেই যৌগটাকে কি বলবো? আয়নিক যৌগ। আসলে আয়নিক যৌগকে ঠিক আয়নিক যৌগ বলে না, এটা উপরের ক্লাসে তোমরা বুঝবা, ঠিক আছে? তো আপাতত আমাদের ওই আলোচনায় আমরা না যাই। সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণুকে সমযোজী অণু এবং সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী যৌগ অণু বলা হয়। দেখো,
সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণু, এটা কি মৌলিক পদার্থ না? এটাকে ভাঙলে কি নাইট্রোজেন ছাড়া আর কিছু পাওয়া যায়? এটাকে ভাঙলে অক্সিজেন ছাড়া আর কিছু পাওয়া যায়? এটাকে ভাঙলে ক্লোরিন ছাড়া আর কিছু পাওয়া যায় না। তার মানে কি এরা মৌলিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণুকে, এখানে কি সমযোজী বন্ধন আছে না? সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণুকে সমযোজী অণু, এগুলোকে কি বলে? সমযোজী অণু। আর সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগিক পদার্থকে সমযোজী যৌগ বলে। ঠিক আছে, যেমন এগুলো কি সমযোজী যৌগ, এগুলোকে শুধু সমযোজী অণু বলে, এগুলোকে সমযোজী যৌগ বলে। এগুলো কিন্তু যৌগ না, এগুলো কিন্তু যৌগ না, কারণ ভাঙলে শুধু একই রকম পদার্থ পাই, এরা মৌল। ঠিক আছে, এবং এজন্য এদেরকে কী বলি? সমযোজী অণু, কোনো যৌগ উল্লেখ করতেছি না। আর এদেরকে কী বলি? সমযোজী যৌগ। ঠিক আছে, যৌগ উল্লেখ করতেছি। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস বল কি? ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে এক প্রকার দুর্বল আকর্ষণ বল, কোনো একটা অণু আরেকটা অণুর সাথে যে দুর্বল আকর্ষণ বল দ্বারা একসাথে থাকে। ঠিক আছে, অনেক সময় পরমাণুর মধ্যেও, দুইটা পরমাণুর মধ্যেও ভ্যান ডার ওয়ালস বল দেখতে পাওয়া যায়, কিন্তু মূলত একটা অণুর সাথে আরেকটা অণুর যদি কাছাকাছি চলে আসে, অনেক কাছাকাছি চলে আসে, মানে অনেক না, মানে মোটামুটি কাছাকাছি চলে আসে, তখন একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা অনেক দুর্বল। ঠিক আছে, এবং এই দুর্বল আকর্ষণ বলটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বল। ঠিক আছে, তো একটা অণু আরেকটা অণুর সাথে কাছাকাছি আসলে ভ্যান ডার ওয়ালস বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে। আবার কখনো কখনো একটা পরমাণু আরেকটা পরমাণুর কাছাকাছি এসেও ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আকর্ষণ লাভ করে। যেমন পরমাণু তো একা থাকতে পারে না, এক্সেপ্ট বা ব্যতিক্রম হচ্ছে কারা? নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলা, হিলিয়াম। একটা হিলিয়াম পরমাণু আরেকটা হিলিয়াম পরমাণুর কাছাকাছি আসতেই পারে, এরা হিলিয়াম পরমাণু মুক্তভাবে থাকতেই পারে, কারণ ও নিষ্ক্রিয়, ও কারোর সাথে বিক্রিয়া করবে না, ও একা একা ঘুরে বেড়াতেই পারে। ঠিক আছে, কিন্তু নর্মালি সোডিয়াম কি একা একা ঘুরে বেড়াতে পারবে? না, পারবে না। ঠিক আছে, তো সোডিয়াম পরমাণুর সাথে কি ভ্যান ডার ওয়ালস বল আকর্ষণ করবে? না। মূলত একটা অণু আরেকটা অণুর সাথে কাছাকাছি আসলে ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আকর্ষণ করে। আবার নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলো কাছাকাছি আসলে ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আকর্ষণ করতে পারে। এই বলটা অত্যন্ত দুর্বল, এবং দুটি অণুর দূরত্ব যদি বাড়ে, এখান থেকে এটা মনে করো কাছাকাছি আছে, আকর্ষণ করতেছে, দূরত্ব একটু বেড়ে গেল, আকর্ষণ একেবারে কমে যাবে, দূরত্ব আরও বেড়ে গেল, আকর্ষণ করবেই না। ঠিক আছে, মূলত গ্যাসীয় পদার্থে এরকম ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে আমরা দেখি। ঠিক আছে, ওকে। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আমরা আয়নিক যৌগ বুঝতে পারছি কোনগুলা? যে সকল যৌগে আয়নিক বন্ধন আছে। আর সমযোজী যৌগ কোনগুলা? যে সকল যৌগে সমযোজী বন্ধন আছে। ঠিক আছে, আয়নিক ও সমযোজী যৌগের বেশ কিছু বৈশিষ্ট্য এখন আমরা পড়ব। প্রথমটা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। গলনাঙ্ক কি? যেই তাপমাত্রায়, গলনাঙ্ক কি আমি বলতেছি, গলনাঙ্ক যেই তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে, নর্মাল সংজ্ঞা। আরও ডিটেলসের সংজ্ঞা যদি দিতে চাই, যেই তাপমাত্রায় কোনো একটা পদার্থের কঠিন অবস্থা এবং তরল অবস্থা ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্যাবস্থায় থাকে, তাদেরকে ওই অবস্থাটাকে আমরা বলি, মানে ওই তাপমাত্রাটাকে আমরা বলি গলনাঙ্ক। ঠিক আছে, এটা উপরের ক্লাসের সংজ্ঞা, তোমাদের দরকার নেই, জাস্ট তোমরা এতটুকু জানে রাখো, যে তাপমাত্রায় কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থ গলা শুরু করে বা গলতে শুরু করে, লিকুইড হতে শুরু করে। ঠিক আছে, যেমন -15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -15 ডিগ্রি সেলসিয়াস পানি কি বরফ হয়ে থাকবে, কিন্তু তুমি যদি তাপমাত্রাটা বাড়াও, তাহলে কি আস্তে আস্তে 0 ডিগ্রিতে পৌঁছাবে। যখন তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছাবে, বরফ গলতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বরফ বা পানির তাপমাত্রা, গলনাঙ্ক। আবার যেই তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে, যেমন 100 ডিগ্রি সেলসিয়াসে পানি কি করে? ফুটতে শুরু করে। তো 100 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু পানি ফুটতে শুরু করে, এই 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। ঠিক আছে,
আয়নিক যৌগের মধ্যে বিপরীত আধানযুক্ত আয়নগুলোর মধ্যে শক্তিশালী বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। এই কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত অনেক বেশি হয়। দেখো, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস মিলে কি সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এইভাবে থাকে, এই যে তোমরা যে চিত্রটা দেখতে পেতেছো এইভাবে থাকে, ঠিক আছে, একটা ক্যালাসের মধ্যে থাকে। এখন সোডিয়াম ক্লোরাইডের এই চিত্রটা খেয়াল করো, এই যে বড়টা হচ্ছে ক্লোরাইড আর ছোটটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের আকার কেন ছোট? সোডিয়ামের আকার ছোট না, সোডিয়াম পরমাণুর আকার বড়, ক্লোরিন পরমাণুর আকার ছোট। কিন্তু সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা যখন সোডিয়াম পরমাণু দান করে দেয় তখন ওর 3টা কক্ষপথ থেকে 2টা কক্ষপথ হয়ে যায়, ঠিক আছে। আর ক্লোরিনের তো 3টা কক্ষপথ আর কমতেছে না। তো এই কারণে সোডিয়ামের সাইজ ক্লোরাইডের সাইজ থেকে, মানে সোডিয়াম আয়নের সাইজ ক্লোরাইড আয়নের সাইজের থেকে ছোট, কিন্তু সোডিয়াম পরমাণুর সাইজ আবার ক্লোরিন পরমাণুর সাইজের চেয়ে বড়, ঠিক আছে। ওকে, তো এখন এই চিত্রটার দিকে খেয়াল করো, এই চিত্রটার দিকে খেয়াল করো যে এটা হচ্ছে একটা ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে একটা সোডিয়াম আয়ন। তার মানে কি এইটা একটা সোডিয়াম ক্লোরাইড যৌগ না, ঠিক না? তো এইরকম অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড একসাথে মিলে এই যে এরকম একটা স্ট্রাকচার গঠন করে, এটাকে কি বলে? এটাকে বলে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল বা সোডিয়াম ক্লোরাইডের কেলাস, ঠিক আছে। তো এই সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালটা, এই ক্রিস্টালটার মধ্যে অনেকগুলো, দেখো একটা সোডিয়াম একটা ক্লোরিন, এতটুকু তো এনাফ ছিল না, কিন্তু এই সোডিয়ামটার প্লাস চার্জ কি প্লাস, আর এই ক্লোরিনটার চার্জ কি মাইনাস। তো এই ক্লোরিনটার চার্জ যেহেতু মাইনাস, এটার পাশে আবার আরেকটা সোডিয়াম চলে আসে, আবার এই সোডিয়ামটার সাথে তো আরেকটা ক্লোরিনও আসে, ঠিক না। এই ক্লোরিনটার চার্জ যেহেতু মাইনাস, এটার পাশাপাশি আরেকটা সোডিয়াম চলে আসে প্লাস চার্জের, এরকম অনেকগুলো একসাথে থাকে, ঠিক আছে। তো দেখো এখন কি একটা সোডিয়াম আর একটা ক্লোরিন, মানে একটা অণু, বলতে পারো যে একটা অণু, এটা থেকে বের করে আনা অনেক টাফ না? গলনাঙ্ক কখন হয়? যখন একটা অণু আরেকটা অণুর থেকে অনেক দূরে সরে যায়। যখন কোনো একটা পদার্থ কঠিন অবস্থায় থাকে তখন একটা অণু আরেকটা অণুর সাথে খুব কাছাকাছি থাকে। যখন লিকুইড অবস্থায় থাকে একটা অণু আরেকটা অণুর চেয়ে দূরে সরে যায় এবং অল্প পরিমাণে আকর্ষণ করে। এইখানে কঠিন অবস্থায় আকর্ষণের পরিমাণ অনেক বেশি, তরল অবস্থায় আকর্ষণের পরিমাণ একটু কম বা ভালোই কম। আর গ্যাসীয় অবস্থায় একটা অণু আরেকটা অণুকে কোনো আকর্ষণই করে না, যার যেমন মন চায় ঘুরে বেড়াইতেছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, যদি আমি কঠিন থেকে তরলে নিতে চাই, একটা অণুর থেকে আরেকটা অণুর ডিস্টেন্স অনেক বাড়াইতে হবে, দূরত্ব অনেক বাড়াইতে হবে, ঠিক না। তো এইখানে এই কঠিন পদার্থটাকে যদি আমি তরলে পরিণত করতে চাই, এই যে একটা অণু, এই যে একটা অণু, এই যে একটা অণু, এগুলোকে কী করতে হবে? একটা থেকে আরেকটাকে দূরে নিতে হবে। দূরে নিলে কী হবে? তরলে পরিণত হবে। কিন্তু দূরে নেওয়াটা কি এত সোজা না? এরা কি জালের মতো আটকায় আছে না, ঠিক না? কারণ কি, এই যে প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করে, এই যে প্লাস চার্জকে মাইনাস চার্জ আকর্ষণ করতেছে, আবার এই মাইনাস চার্জের কাছাকাছি কি আরেকটা প্লাস চার্জ চলে আসছে, আর ওটার সাথে তো ওটার মাইনাস চার্জ আছেই, ওইটার মাইনাস চার্জের সাথে আবার আরেকটার প্লাস চার্জ এসে আকর্ষণ করতেছে, তো পুরো একটা ক্যালাস গঠন করতেছে এরকম। তো এখন যদি তুমি ওকে তাপ দাও, এ সবগুলো অণু একটা থেকে আরেকটা ভাঙতে হবে, দূরে চলে যেতে হবে। তাহলে কি এতগুলো অণু ভাঙতে অনেক বেশি পরিমাণে শক্তি লাগবে না? আবার এই অণুগুলো তো একে অপরের সাথে খুব ভালোভাবে কানেক্টেডও আছে জালের মতো, ঠিক না? তো এই অণুগুলো ভাঙতে বলতে এই অণুগুলো একটা আরেকটা থেকে দূরে নিতে অনেক বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়, মানে অনেক বেশি তাপ দিতে হয়। তো এই জন্য অনেক বেশি তাপমাত্রা উঠাইতে হয় তাপ দেওয়ার সময়, এই জন্য এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তাপমাত্রা অনেক বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত অনেক বেশি হয়, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে সমযোজী যৌগের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আর সবল আকর্ষণ বল থাকে না, দুর্বল আকর্ষণ বল থাকে। একটা সমযোজী অণু, মনে করো একটা Cl2 অণু আর একটা Cl2 অণুর সাথে দুর্বল, ঠিক আছে, দুর্বল আকর্ষণ বল, ঠিক আছে। আমি পেন্সিল দিয়ে লিখি। এই যে একটা ক্লোরিন অণু বলতেছে একটা গোল কেন? আচ্ছা, এর ভিতরে 2টা গোল আছে মনে করো, তো বড়োভাবে একটা গোল দিয়ে দিলাম। এটাকে একটা ক্লোরিন অণু আর এটাকে আরেকটা ক্লোরিন অণু। এই দুইটার মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল,
দুর্বল আকর্ষণ বল। ঠিক আছে, এটা কি সমযোজী যৌগ না? দেখো সমযোজী যৌগ, এই যে একটা সিএল সিএল, এই পুরোটা মিলে একটা সমযোজী যৌগ, আর আরেকটা সিএল সিএল, এই পুরোটা মিলে আরেকটা সমযোজী যৌগ। এইটা একটা অণু, এইটা একটা অণু। এই অণুর সাথে এই অণুর দূরত্ব, ঠিক আছে, মোটামুটি অনেক বেশি, এবং এরা যখন কাছাকাছি থাকে মোটামুটি, তখন এদের মধ্যে কি থাকে? দুর্বল আকর্ষণ বল। ঠিক আছে, তার মানে একটা ক্লোরিন অণু Cl2, মানে কি সিএল সিএল, একটা সিএল সিএল অণু আরেকটা সিএল সিএল অণুর মধ্যে যেই দুর্বল আকর্ষণ বলটা, ঠিক আছে, ওই দুর্বল আকর্ষণ বলটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। একটা সিএল সিএল অণু মানে একটা Cl2 অণুর সাথে আরেকটা Cl2 অণুর মধ্যে যে আকর্ষণ বলটা, ওইটা অনেক দুর্বল থাকে, অনেক দুর্বল থাকে। এই কারণে অল্প একটু তাপ দাও, অল্প একটু তাপ দাও, অল্প তাপমাত্রাতেই ও আর ও দূরে দুই দিকে দুই আলাদা পথে চলে যায়, মানে দুইজন দুই দিকে চলে গেল, আলাদা হয়ে গেল। তার মানে কি একটা অণুর সাথে আরেকটা অণুর ডিফারেন্স বা দূরত্ব বেড়ে গেল না? আগে কাছাকাছি ছিল, তাপ দেওয়াতে অল্প তাপেই দূরে সরে গেল, তার মানে কি তরল হয়ে গেল বা গ্যাস হয়ে গেল। কাছাকাছি থাকলে, একদম কাছাকাছি থাকলে কঠিন, একটু দূরে চলে গেলে তরল, আর একেবারে দূরে চলে গেলে গ্যাস। তো মনে করো একদম কাছাকাছি ছিল, অল্প তাপ দিলা, অল্প তাপেই এই দুইটার মধ্যে যে আকর্ষণ বলটা ছিল ওটা ভেঙে গেল। কারণ কি, এই যে দুর্বল আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস বল, অনেক দুর্বল, তো অল্প তাপ দিলেই এরা আলাদা হয়ে যেতে পারে। একটা সিএল সিএল আর একটা সিএল সিএল, এই যে একটা Cl2 অণু, একটা Cl2 অণু অল্প তাপেই আলাদা হয়ে গেল। তার মানে কি তাপমাত্রা অনেক কম লাগতেছে, গলাইতেও মানে গলনাঙ্কের গলনাঙ্কও অনেক কম, আর স্ফুটনাঙ্কও অনেক কম। ঠিক আছে, সারাংশ কি? আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। কারণ আয়নিক যৌগের এই যে একটা অণু আরেকটা অণু বলতে গেলে, ঠিক আছে, আরেকটা অণু এরা কি সবাই একটা আরেকটার সাথে কানেক্টেড না? একটা কেলাসের মধ্যে থাকে না? এইটাকে আলাদা করতে গেলে এটা বাধা দেয়, এটাকে আলাদা করতে গেলে এটা বাধা দেয়। কারণ কি, ও যদি ওর থেকে দূরে সরে যেতে চায়, এই সোডিয়ামটা থেকে এই ক্লোরিনটা যদি দূরে সরে যেতে চায়, ঠিক আছে, ও যদি দূরে সরে যাইতেও চায়, এই যে আরেকটা সোডিয়াম অণু ওকে যাইতে দেয় না। তো সবগুলো অণু কি একটা জালের মধ্যে বাধা পড়ে যায়, আটকা পড়ে যায়। তো এই কারণে অণুগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যেতে পারে না, কাছাকাছিই থাকে। অনেক তাপ দিলে এরপরে দূরে সরে। কিন্তু এইখানে একটা Cl2 অণু আরেকটা Cl2 অণুর সাথে আকর্ষণ বল অনেক দুর্বল, এর জন্য অল্প তাপেই একটা Cl2 অণু আর একটা Cl2 অণু মানে যে ClCl আর ClCl দূরে সরে যায়। তো এই কারণে সমযোজী যৌগের ক্ষেত্রে অল্প তাপমাত্রা অর্জন করলেই অণুগুলো দূরে সরে যায়, মানে গলে যায়, আর অল্প তাপমাত্রাতেই স্ফুটনাঙ্ক অর্জন করা যায়। ধরো আয়নিক যৌগের গলনাঙ্ক একটার 801 ডিগ্রি আর স্ফুটনাঙ্ক 1502 ডিগ্রি ধরো। আর সমযোজী যৌগের এরকম একটা হচ্ছে গলনাঙ্ক হচ্ছে ধরো -15 ডিগ্রি, ঠিক আছে, আর স্ফুটনাঙ্ক হচ্ছে মনে করো 17 ডিগ্রি ধরো। কত কম না? কারণ কি, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তোমাদের বইয়ে ওইগুলো লেখা আছে, অবশ্যই বই পড়বা এবং আমার ক্লাসটা অবশ্যই নোট করবা, নেক্সট ক্লাসে নিয়ে আসবা। কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন পড়বো হচ্ছে দ্রাব্যতা। আয়নিক যৌগ ও সমযোজী যৌগ আমরা পড়তেছিলাম, ঠিক আছে, আয়নিক যৌগ ও সমযোজী যৌগ যে আমরা পড়তেছিলাম, এদের মধ্যে বিভিন্ন ধর্মের পার্থক্য পড়তেছিলাম। প্রথম পার্থক্যটা পাইলাম হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কে। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়। সেকেন্ড পার্থক্যটা হচ্ছে দ্রাব্যতায়। দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে কোনো একটা পদার্থ কোনো একটা তরলে বা দ্রাবকে কতটুকু পরিমাণে দ্রবীভূত হয়। যেমন একটা মনে করো একটা গ্লাসে পানি আছে, তুমি সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ঢালতে থাকলা, অনেক পরিমাণে ঢাইলা চামচ দিয়ে নাড়াইলা, দ্রবীভূত হয়ে গেল, ঠিক আছে, 3-4-5 চামচ মনে করো দ্রবীভূত হয়ে গেল। তার মানে কি, সোডিয়াম ক্লোরাইড তুমি ঢালতেছো আর দ্রবীভূত হইতেছে, তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা বা দ্রাব্যতা পানির মধ্যে অনেক বেশি, কারণ পানিতে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ সহজেই দ্রবীভূত হইতেছে, তাই দ্রাব্যতা অনেক বেশি। অনেক বেশি পরিমাণেও দ্রবীভূত হইতেছে না, তার মানে দ্রাব্যতা অনেক বেশি। আর যদি সহজে দ্রবীভূত না হইতো, তুমি মনে করো একটা ছোট বাটিতে বা একটা ছোট গ্লাসে তেল নিলা অল্প একটু, এরপরে ওটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড দাও, তো দেখবা দ্রবীভূত হইতেছে না।
অথচ 1 কাপের মধ্যে একটু পানি নিয়ে একটু সোডিয়াম ক্লোরাইড দাও, সাথে সাথে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু ওই 1 কাপের মধ্যে একটু তেল নিয়ে সোডিয়াম ক্লোরাইড দাও, যত চেষ্টা করো দ্রবীভূত হবে না। আরও সোডিয়াম ক্লোরাইড দাও, দ্রবীভূত হবে না। যতই দাও দ্রবীভূত হবে না। কারণ হচ্ছে লাইক ডিজলভস লাইক, একটা নীতিমালা আছে, মানে একটা প্রচলিত বাক্য, লাইক ডিজলভস লাইক, মানে যে যৌগ যেমন সে তেমন যাবকে দ্রবীভূত হয়। মানে একটা যৌগ যদি পোলার হয় সে পোলার যাবকেই দ্রবীভূত হবে, একটা যৌগ যদি অপোলার হয় সে অপোলার যাবকেই দ্রবীভূত হবে। এখন পোলার কি অপোলার কি এটা কিন্তু আমরা পড়ছি চ্যাপ্টার 4-এ, ঠিক আছে? ইলেকট্রন আসক্তি পড়ছি না আমরা, সরি তড়িৎ ঋণাত্মকতা পড়ছি না আমরা, তড়িৎ ঋণাত্মকতার দেখো একটা পরমাণু এ আর একটা পরমাণু বি, এই এ পরমাণুটারও একটা তড়িৎ ঋণাত্মকতা আছে, বি পরমাণুটারও একটা তড়িৎ ঋণাত্মকতা আছে। এই দুটা পরমাণু একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ। এখন এ এর তড়িৎ ঋণাত্মকতা মাইনাস বি এর তড়িৎ ঋণাত্মকতা, বা বি এর তড়িৎ ঋণাত্মকতা মাইনাস এ এর তড়িৎ ঋণাত্মকতা, মানে মোট কথা এদের দুজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5-এর চেয়ে কম হয় তাহলে কি বলছিলাম, যৌগটা অপোলার, ঠিক আছে? আর যদি এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 বা 1.9, উইকিপিডিয়াতে 1.7 লিখা, ইন্টারমিডিয়েটের বইয়ে 1.9 লিখা, সমস্যা না, একটা হইলেই হয়েছে। 0.5 থেকে 1.9-এর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা হয় তাহলে সেটাকে বলবো আমরা পোলার যৌগ, ঠিক আছে? যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5-এর চেয়ে কম হয়, ঠিক আছে, লেস দেন 0.5, ঠিক আছে, লেস দেন 0.5, লেস দেন 0.5 হয়, তাহলে সেটা হবে অপোলার সমযোজীও বলতে পারো, অপোলার সমযোজী বা শুধু অপোলার যৌগ। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটা সমযোজী যৌগের 0.5 থেকে 1.9-এর মধ্যে হয়, বা 1.7ও বলতে পারো, তাহলে সেটাকে বলবো আমরা পোলার সমযোজী, ঠিক আছে? আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এর চেয়েও বেশি হয়, মানে গ্রেটার দেন 1.9 হয় বা গ্রেটার দেন 1.7 হয়, এক এক বই এক একটা দেওয়া, তোমরা একটা পড়লেই হয়েছে, গ্রেটার দেন 1.9 যদি হয় তাহলে সেই সমযোজী যৌগটা অনেকটা কী হবে, আয়নিক প্রকৃতির হয়ে যাবে, আয়নিক প্রকৃতির হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি, এ আর বি, যদি এ আর বি এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক কম হয়, ইলেকট্রন কেউই নিজের দিকে বেশি টানা নিতে পারবে না, ফলে কোনো একদিকে ইলেকট্রন বেশি ঝুঁকে যেতে পারবে না, কারণ কেউ তো নিজের দিকে ইলেকট্রন বেশি নিতে পারতেছে না, তাহলে তো ইলেকট্রন একদিকে বেশি ঝুঁকতে পারবে না, তার মানে কোনো পোলও তৈরি হবে না। যেমনটা হয় যদি মনে করো এই এ পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, তার মানে ইলেকট্রন সে নিজের দিকে অনেক সহজে নিয়ে আসতে পারে, ঠিক আছে? তাহলে কি করবে, যে এখানে বন্ধনের দুইটা ইলেকট্রন আছে না, বন্ধন ইলেকট্রন, এই বন্ধন জোড় ইলেকট্রনকে কী করবে, এ পরমাণু নিজের দিকে নিয়ে আসবে। এখন দুইটা ইলেকট্রন যদি ওর দিকে বেশি চাইপা যায়, ওর দিকে কি ঋণাত্মক চার্জ একটু চাইপা যাবে না? আর ও তো নিষ্ক্রিয় ছিল, ওর যে ইলেকট্রনটা ছিল ওইটাও একদিকে চাইপা গেছে, তার মানে ওর থেকে ঋণাত্মক চার্জ একটু দূরে সরে গেছে, তাহলে কি ও আংশিক ধনাত্মক চার্জ হয়ে যাবে না? এই যে একদিকে ঋণাত্মক চার্জ একদিকে ধনাত্মক চার্জ, এটাকে কি বলে, ডাইপোল, এটাকে কি বলে, ডাইপোল বা দ্বিমেরু, ঠিক আছে? ডাইপোল বা দ্বিমেরু, বা এই যৌগটাকে কি বলবো আমরা, পোলার যৌগ। এই যৌগটাকে কি বলবো, পোলার যৌগ, যখন আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক সাইড তৈরি হয়। যেমন পানির ক্ষেত্রে দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তো এখানে দুইটা ইলেকট্রন আছে, ওই দুইটা ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টানা নিল, এখানে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টানা নিল, কারণ কি, ওর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তো হাইড্রোজেন থেকে ইলেকট্রন চলে গেল, হাইড্রোজেন একটু আংশিক ধনাত্মক, এই হাইড্রোজেনের থেকে ইলেকট্রন চলে গেছে, এই হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক। আর অক্সিজেনের কাছে কি দুইটা নেগেটিভ চার্জ আসছে না, একটা আসছে এদিক থেকে, একটা ডেল্টা নেগেটিভ আসছে এই বন্ধনটা থেকে, আরেকটা ডেল্টা নেগেটিভ আসছে এই বন্ধনটা থেকে, তাহলে অক্সিজেনের কাছে কি 2 ডেল্টা নেগেটিভ, তার মানে কি এই দিকে ঋণাত্মক চার্জ এবং এই পাশে কি ধনাত্মক চার্জ, মানে পানির অণুর এক পাশে ধনাত্মক চার্জ আর আরেক পাশে ঋণাত্মক চার্জ, তার মানে দুইটা মেরু তৈরি হলো, ধনাত্মক মেরু আর ঋণাত্মক মেরু, বা দুইটা পোল তৈরি হলো, মেরুর ইংরেজি হচ্ছে পোল। তো দুইটা পোল তৈরি হওয়ার কারণে পানিকে আমরা কি বলবো, পোলার অণু, ঠিক আছে? আর পানি যদি দ্রাবক হিসেবে
মানে যেটার মধ্যে কোনো কিছু আমরা দ্রবীভূত করি, যেমন পানির মধ্যে লবণ দ্রবীভূত করি। পানি যদি আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করি তাহলে পানিকে বলবো আমরা পোলার দ্রাবক। কারণ কি, পানি পোলার যৌগ, এজন্য পানিকে বলবো আমরা পোলার দ্রাবক। এখন পোলার যৌগে কারা দ্রবীভূত হয়? যারা আয়নিক। কারণ কি, আয়নিক যৌগের মধ্যে দুইটা প্রান্ত আছে। মনে করো একটা আয়নিক যৌগ কি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে, ক্লোরাইড মাইনাস, দুইটা, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক, দুইটা আয়ন তৈরি হলো না? এবং পানির মধ্যেও কি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আয়ন তৈরি হয়েছে না? সরি, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক প্রান্ত তৈরি হয়েছে না? ঠিক না? যেমন দেখো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস থাকে। পানির মধ্যেও কি এদিকে আংশিক ধনাত্মক এবং এদিকে আংশিক ঋণাত্মক চার্জ থাকে। তো কি হয়, সোডিয়ামটাকে ঘিরা ধরে এই যে অক্সিজেন, মানে অক্সিজেনটা কাছাকাছি থাকে সোডিয়ামের, এদিক থেকে একটা আসলো, এদিক থেকে একটা আসলো, ঠিক আছে, চারিদিক থেকে এরকম আইসা ঘিরা ধরে। আর ক্লোরিনকে ঘিরা ধরে কোনগুলা? দেখো এই যে সোডিয়ামের চারপাশে কি অক্সিজেন এসে ঘিরা ধরলো, অক্সিজেন তো না, মানে পানির অণুই, কিন্তু অক্সিজেনটা সামনে, আর যে এগুলি কি হাইড্রোজেন ঘিরা ধরলো, ঠিক আছে, ঘিরা ধরলো সোডিয়াম প্লাস অণুকে। আর 6টা ঘিরা ধরবে, ঠিক আছে, 6টা, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, এভাবে সোডিয়ামকে ঘিরা ধরবে। সেমভাবে ক্লোরাইডকেও ঘিরা ধরবে। ক্লোরাইডকে কীভাবে ঘিরা ধরবে? ক্লোরাইড এই যে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, আর এই যে অক্সিজেন, সবগুলো কিন্তু পানির অণু। পানির অণুগুলো কী করতেছে? ক্লোরিনের ঘিরা ধরতেছে না? ঠিক আছে, এভাবে ঘিরা ধরলো। এবং সোডিয়াম যে আয়নটা, ওইটা চারিদিকে পানির অণু চলে আসলো, যেগুলো কি একটা পানির অণু না, যে দুইটা হাইড্রোজেন, যে একটা অক্সিজেন, পানির অণু না? সোডিয়ামের চারিদিকে পানির অণু চলে আসলো, ক্লোরিনের চারিদিকে পানির অণু চলে আসলো। সোডিয়াম দ্রবীভূত হয়ে গেল পানির মধ্যে, কি পানির মধ্যে ঢুকে গেল না? ক্লোরিন কি পানির অণু চারিদিকে ডুবে গেল না? তো এই কারণে সোডিয়াম এর মধ্যে দুইটা চার্জ থাকে, প্লাস এবং মাইনাস, এবং পানির মধ্যেও আংশিক প্লাস এবং আংশিক মাইনাস থাকে। এই কারণে সোডিয়াম ক্লোরাইড যেটা আয়নিক যৌগ, সেটা পানিতে, মানে একটা পোলার যৌগে বা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। তার মানে পোলার দ্রাবকে কারা দ্রবীভূত হয়? যারা আয়নিক যৌগ। ঠিক আছে, আচ্ছা, তবে সব আয়নিক যৌগই যে একেবারে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে তা না, ওটা আমরা উপরের ক্লাসে জানতে পারবো। তবে তোমরা ধরেই রাখো যে আয়নিক যৌগ মানে সেটা পোলার দ্রাবকে দ্রবীভূত হবেই। দু একটা এক্সেপশন আছে, ওটা আমরা পরে জানবো, ফাজানের নীতি যখন আমরা ইসে পড়ব, কি বলে, ইন্টারমিডিয়েটে পড়ব। এটা গেল আমার আয়নিক যৌগের ক্ষেত্রে, ঠিক আছে, সব তুলসো আশা করি খাতায়। এটা গেল আমার আয়নিক যৌগের ক্ষেত্রে। এখন আমি দেখব হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে। সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগ যেগুলা, সেক্ষেত্রে কি হতে পারে? যেমন কি সোডিয়াম ক্লোরাইড দেখলাম আমি, ওইটা কি আয়নিক যৌগ ছিল। একটু আগে কি দেখলাম আমরা? সোডিয়াম ক্লোরাইডটা দেখলাম না, ওইটা আয়নিক যৌগ ছিল। এজন্য পানি একটা পোলার দ্রাবক, আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, শেষ। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ আমরা দেখলাম। এখন দেখব হচ্ছে একটা সমযোজী যৌগের জন্য। যেমন ধরো হচ্ছে চিনির অণু, ঠিক আছে, চিনির অণু একটা সমযোজী যৌগ, ওটা পানিতে দ্রবীভূত হইতে চাবে না। সরি, এটা একটা এক্সেপশন বলতে পারো। ধরো যে কোনো একটা সমযোজী যৌগ যেটার মধ্যে পোল তৈরি হয় না, ঠিক আছে, যেটার মধ্যে পোল তৈরি হয় না, যেমন ধরো ক্লোরিন অণু। ক্লোরিন অণু তুমি যদি পানির মধ্যে ডুবাইতে চাও, দ্রবীভূত করতে চাও, দ্রবীভূত হবে না, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড অণু পানির মধ্যে দ্রবীভূত করতে চাও, পানির মধ্যে দ্রবীভূত করতে চাও, হবে না, সহজে হবে না, ঠিক আছে। আবার তুমি কোনো একটা অপোলার যৌগকে, এগুলো কি অপোলার না? এটা অপোলার, এটা অপোলার, এটা অপোলার, এগুলো পানিতে দ্রবীভূত হবে না। কারণ কি, অপোলার যৌগ, পানি তো পোলার দ্রাবক, অপোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। কিন্তু অপোলার যৌগ যেগুলা, সেগুলা অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। যেমন CCl4 একটা অপোলার দ্রাবক,
মানে একটা গ্লাসের মধ্যে তুমি CCl4 নাও, ঠিক আছে, ওইটার মধ্যে এই যেগুলো দাও দ্রবীভূত হবে, এগুলো দাও অপোলার যৌগ দাও দ্রবীভূত হবে। কিন্তু CCl4 এর মধ্যে তুমি পানি দাও বা সোডিয়াম ক্লোরাইড দাও, মানে যে কোনো পোলার বা আয়নিক কিছু দাও অপোলার দ্রাবকে, সেটা দ্রবীভূত হবে না, ঠিক আছে। আচ্ছা, অমেরু যৌগ মানে অপোলার, ঠিক আছে, আর মেরু যৌগ মানে পোলার। পানিটা তো আমি দেখাইলাম একটু আগে, এটা পানি যে পোলার দ্রাবক। এখন দেখব আমরা বিদ্যুৎ পরিবাহিতা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, শোনো মনোযোগ দিয়ে শোনো, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। বাস, বুঝতে পারছি। এখন শোনো, আয়নিক যৌগ তো বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সব সময় করে না। যেমন সোডিয়াম ক্লোরাইড নিলা তুমি, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের দানা নিলা অনেকগুলা, ঠিক আছে, এই পাশে তুমি ব্যাটারি নিলা, হ্যাঁ, আর এই পাশে তুমি বাল্ব নিলা, ঠিক আছে, ব্যাটারির সাথে একটা প্রান্তের সাথে বাল্বের একটা প্রান্ত কানেক্ট করে দিলা, এবং ব্যাটারির একটা প্রান্ত দিয়ে কী করলা, এটার সাথে কানেক্ট, আর এগুলো তো সবগুলো কানেক্টেডই আছে, আর আরেকটা গেল বাল্বের সাথে। তার মানে কি, যদি বিদ্যুৎ যাওয়ার কথা, মানে বিদ্যুৎ যদি পরিবহন করতো এই চিনির যে কিউবগুলা, চিনির দানাগুলা, তাহলে বিদ্যুৎটা কীভাবে যাইতো, এই যে এই দিক থেকে যাইতো, এদের মধ্য দিয়ে যাইতো, কারণ যদি এরা বিদ্যুৎ পরিবহন করতো তাহলে এদের মধ্য দিয়ে যাইতো। এই যে বাল্বটা জ্বলতো, যখন সার্কিটটা কমপ্লিট হইতো, সার্কিটটা কমপ্লিট হয়েছে না, বাল্ব জ্বলছে, কিন্তু বাল্ব এখানে জ্বলবে না, কারণ এই যে দানাদার লবণের গুঁড়াগুলা বা লবণগুলা, দানাদার লবণগুলা আয়নিক যৌগ কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। কেন বিদ্যুৎ পরিবহন করবে না? আয়নিক যৌগ তো বিদ্যুৎ পরিবহন করে, মাত্রই বললাম। আয়নিক যৌগ সবসময় বিদ্যুৎ পরিবহন করে না, দুইটা অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। হয় তুমি এই আয়নিক যৌগটাকে পানিতে দ্রবীভূত করো, এক গ্লাস পানি নাও বা অল্প একটু পানি নাও, ওইটার মধ্যে কী করো, লবণ দ্রবীভূত করে দাও, ঠিক আছে। এখন ওই ব্যাটারিটার মধ্যে একটা প্রান্ত তুমি ওই দ্রবণের মধ্যে ডুবাও, ঠিক আছে, আর আরেকটা প্রান্ত তুমি একটা বাল্বের সাথে কানেক্ট করলা। এখন এই দ্রবণ থেকে একটা তার, এইটার সাথে কানেক্টেড না, কিন্তু এমনি দ্রবণের মধ্যে একটা তার ঢুকানো, ওই তারটাই না এটার সাথে কানেক্ট করো, দেখবা বাল্বটা জ্বলতেছে। কারণ কি, বিদ্যুৎটা এদিক থেকে যাইতেছে এই দ্রবণের মধ্যে দিয়ে গিয়ে এই তারে যাইতেছে, এখন গিয়ে সার্কিটটা কমপ্লিট করতেছে, ঠিক না? তার মানে লাইটটা জ্বলবে, কারণ কি, সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করলো, ঠিক আছে। এবং সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি কোনোভাবে গলাইতে পারো, 801 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি ওকে তাপ দাও, তাহলে কেউ গলে যাবে না, গলে গেলে কেউ তরল হয়ে যাবে না, তখনও ও বিদ্যুৎ পরিবহন করবে না। কখন? যখন ও দানাদার বা সলিড অবস্থায় আছে। যখন ও সলিড অবস্থায় আছে তখন বিদ্যুৎ পরিবহন করবে না। হয় লিকুইড, ওকে গলায় ফেলাও তাপ দিয়ে, অথবা ওকে পানিতে দ্রবীভূত করো, অ্যাকোয়াস, পানিতে দ্রবীভূত করো অথবা লিকুইড বানাও, তখন ও বিদ্যুৎ পরিবহন করতে পারবে। আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সব সময় না, সলিড অবস্থায় করতে পারবে না। হয় ওকে তাপ দিয়ে গলায় ফেলো, অথবা ওকে পানির মধ্যে, দ্রবণের মধ্যে নিয়ে আসো, ঠিক আছে। আর সমযোজী যৌগ কখনোই বিদ্যুৎ পরিবহন করবে না নর্মালি, ঠিক আছে। কারণ কি, সমযোজী যৌগের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে, এদের মধ্যে কোনো আয়ন থাকে। বিদ্যুৎ পরিবহন করতে দুইটা জিনিস লাগে, এটা লিখো, বিদ্যুৎ পরিবহন করতে দুইটা জিনিস লাগে। হয় মুক্ত ইলেকট্রন লাগে, অথবা মুক্ত আয়ন লাগে, ঠিক আছে। হয় মুক্ত ইলেকট্রন লাগে অথবা মুক্ত আয়ন লাগে। আয়নিক যৌগ যখন সলিড অবস্থায় থাকে, ওর মধ্যে সবগুলো সোডিয়াম ক্লোরাইড একসাথে আবদ্ধ থাকে, কোনো আয়নই মুক্ত থাকে না। কিন্তু যখনই তুমি সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করো, সোডিয়াম আয়নগুলো একদিকে ঘুরতেছে, ক্লোরাইড আয়নগুলো একদিকে ঘুরতেছে, যার যেদিকে মন চায় ঘুরতেছে পানির মধ্যে। তার মানে এই আয়নগুলো এখন মুক্ত হয়ে গেল। আর আয়নগুলো যখন সোডিয়াম ক্লোরাইড যখন সলিড ছিল, আয়নগুলো তখন মুক্ত ছিল না, তাই সলিড অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে। আচ্ছা,
তার মানে আয়নিক যৌগ তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং দ্রবণ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় আয়নিক যৌগের মধ্যে কোনো মুক্ত আয়ন থাকে না, আর আয়নগুলো একসাথে আবদ্ধ থাকে, মুক্ত থাকে না। আর যদি আয়ন মুক্ত না থাকে তাহলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। আর সমযোজী যৌগ সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এরাও আয়নিত হয় না। সমযোজী যৌগ আয়নিত হয় না, এদের মধ্যে আয়ন নাই। কিন্তু কখনো কখনো কোনো সমযোজী যৌগ আয়নিত হইতে পারে, হালকা, অল্প, খুবই সামান্য আয়নিত। মনে করো 1000টা অণু দিলা, এর মধ্যে 2-1টা অণু একটু ভাঙা আয়নিত হয়েছে, খুবই কম, তো অল্প একটু বিদ্যুৎ পরিবহন এরা করতে পারে, যেমন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আবার অনেকে পানিতে দ্রবীভূত হয়, যেমন গ্লুকোজ দ্রবীভূত হইলেও এদের মধ্যে তখনও কোনো আয়ন থাকে না, ঠিক আছে, তখনও এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। মানে সমযোজী যৌগ কখনোই বিদ্যুৎ পরিবহন করে না, এক্সেপ্ট ফর কিছু কিছু কেস যেখানে খুবই কম পরিমাণে আয়নিত হয়। মনে করো 1000টা অ্যাসিডিক অ্যাসিড তুমি অণু দিলা পানিতে, এর মধ্যে 1টা বা 2টা অ্যাসিডিক অ্যাসিড কী করলো, CH3 COO মাইনাস আয়ন আর H+ আয়ন, এই 2টা আয়নে ভাগ হয়ে গেল। 1000টা ঢালছো, 1টা বা 2টা ভাগ হয়েছে, তার মানে খুব কম পরিমাণে আয়ন মুক্ত হয়েছে, তার মানে খুব কম পরিমাণে বিদ্যুৎ পরিবহন করবে, ঠিক আছে। সারাংশ, আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে লিখবা। আর অধিকাংশ সময় সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে। এই যে আমি একটু আগে চিত্রটা বুঝালাম, ওইটা এরকম যে একটা পাত্র আছে, ওইটার মধ্যে পানি আছে, ঠিক আছে। পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড ঢালছো তুমি, ধরো 5-6 চামচ। এখন একটা তার ডুবাইলা, আর একটা তার ডুবাইলা, ঠিক আছে। ওই তার 2টা এখানে, আর ওই তারটার একটা হচ্ছে একটা ব্যাটারির সাথে কানেক্টেড, যে মনে করো একটা পেন্সিল ব্যাটারি, আর আরেকটা মাথা বাল্বের সাথে কানেক্টেড, ঠিক আছে। আর এই মাথাটা এই তারের সাথে কানেক্টেড। তো এখন যদি কারেন্টটা এখান থেকে গিয়ে এর মধ্য দিয়ে গিয়ে এখানে গিয়ে যদি এর মধ্য দিয়ে আবার এখানে এসে ফেরত আসতে পারে, তবেই এই বাল্বটা জ্বলবে। এছাড়া এই বাল্বটা মানে বিদ্যুৎ যদি এদিক দিয়ে গিয়ে এখানে না আসতে পারে, এইটার মধ্যে না আসতে পারে, তাহলে এই বাল্ব জ্বলবে না, বুঝতে পারছি। এখন তুমি যদি সোডিয়াম ক্লোরাইড ইউজ করো, তাহলে এখানে সোডিয়াম আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে, আর মুক্ত আয়ন, এগুলো কি মুক্ত আয়ন না, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে পানির মধ্যে, এই মুক্ত আয়নগুলো কী করে, বিদ্যুৎ পরিবহন করে এটা থেকে এটা নিয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে বাল্বটা জ্বলবে যখন তুমি এখানে সোডিয়াম ক্লোরাইড দিবা। কিন্তু তুমি যদি এখানে CCl4 দাও না, কী বলে, লাইট জ্বলবে না, ঠিক আছে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই ক্লাসটা নোট করবা এবং নেক্সট ক্লাসে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।